সালাম আলাইকুম আমার প্রিয় এইচএসসি 26 এর স্টুডেন্টরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবার কাছে জানতে চাই সবাই কেমন আছো। সবার কাছে একটু জানতে চাই আমি ঢাকায় এই মুহূর্তে আসলে শীতকাল, এটা বলতেও খারাপ লাগছে, কারণ শীতকালের নামে কলঙ্ক ঢাকায় যেটা চলছে, রীতিমতো মহা গরম, একটা ভ্যাপসা অবস্থা, আর বিশ্রী ওয়েদার। ঢাকায় তো বিশ্রী ওয়েদারই। তো তোমরা কে কোন জেলায় কেমন ওয়েদারে আছো আমাকে একটু বলো তো। তোমার এখানে শীত ঠিত কিছু আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই বেশ বেশ ভালো আছো। এত দেরি কোথায়? আমার তো ঠিক টাইমে আমরা শুরু করেছি। কুমিল্লাতে নাতিশীতোষ্ণ, ভেজাল শীত, এক্স্যাক্টলি ভেজাল শীত। আচ্ছা, কে যেন একটা অনেক বড় মেসেজ দিচ্ছে, আমি একটু দেখি তোর মেসেজটা। দাঁড়াও, অনেক বড় একটা মেসেজ দিচ্ছে একজন বারবার। মেসেজটা তো পাচ্ছি না। ওমা, রাজ্যের কথা লিখছে একজন। ময়মনসিংহে শীত আছে, সিলেটে মোটামুটি শীত আছে। আচ্ছা, বগুড়াতে অনেক শীত। ঢাকায় রে ভাই কোনো শীতই নাই, সিলেটে শীত। রংপুরে অনেক বেশি ঠান্ডা, আমি রংপুরে ছিলাম গত 4-5 দিন আগে, অনেক শীত। পাবনা জেলায় হালকা শীত, সিলেটে শীত আছে, বগুড়াতে অনেক শীত, ওই শীত। চাঁদপুর শীত গরম মিলিয়ে ভেজাল। রংপুরে হালকা ঠান্ডা না রে, আমি পার্বতীপুর থেকে ট্রেনে করে আসছি। ভয়ঙ্কর অবস্থা, রংপুরে অনেক ঠান্ডা। পার্বতীপুরে তো আরো বেশি ঠান্ডা। পাবনাতে উইন্টার, সিলেটে ঠান্ডা কম। দিনাজপুরে তো সবসময় ঠিক শীত পড়ে আসলে। আজকে আমরা এখন যেই চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা হলো আমাদের আমি কিংবদন্তির কথা বলছি। একটা অপূর্ব সুন্দর কবিতা। কবিতাটা কার লেখা? কবিতাটা লেখা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর। তো আমি এখন চ্যাটটা অফ করে দিচ্ছি। সবার প্রতি এখন বলবো পূর্ণ মনোযোগ দিয়ে আমরা এখন ক্লাসে বসবো। আমরা অফলাইন ক্লাস যেভাবে করি স্যারের বাসায় পড়লে বা কোচিং এ, সেভাবে আমরা করব। অনলাইন ক্লাসকে র্যান্ডম ভিডিও দেখার মতো মনে করব না। একটা স্পেসিফিক খাতায় বাংলা লিখি, সেখানে আমরা বাংলা লিখব। আমরা ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন নেব না, কিন্তু আমি প্রশ্ন করার যথেষ্ট সময় দিব। এবং যদি ক্লাসে উত্তর না পাও, সেই প্রশ্ন তুমি পরেও করতে পারবা গ্রুপে, সেখানে উত্তর দেবার জন্য আমরা আছি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। আমি কিংবদন্তির কথা বলছি। প্রথমে একটু কবি পরিচিতি নিয়ে পড়ে নেওয়া উচিত আমাদের, কারণ আবু জাফর ওবায়দুল্লাহ খুব বিখ্যাত একজন মানুষ। বাংলা সাহিত্যের কথা বললে উনার কথা চলে আসে। আবু জাফর ওবায়দুল্লাহ জন্মেছিলেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। ঠিক আছে, বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 সালের 8 ফেব্রুয়ারি তিনি ইংরেজি সাহিত্যে অনার্স পাশ করেন। তারপরে এমএ পাশ করে কিছুদিন ঢাকা ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন। আর 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী। তাহলে আমরা বুঝতে পারি যে তিনি শুধু ভালো সাহিত্যিকই ছিলেন না, তার ক্যারিয়ারেও তিনি অনেক সাকসেসফুল ছিলেন। এবং 1984-তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এই লোক। তা আমরা বুঝতেই পারছি তাহলে একটা বিষয় কি, যে আমরা মনে করি না যে আমি এখন যদি হচ্ছে ক্রিয়েটিভ কোনো কিছু করতে যাই, তাহলে আমার 10টা কেলেঙ্কারি থাকতে হবে, আমার 8টা এরকম হচ্ছে নেশা করার অভিজ্ঞতা থাকতে হবে, বড় বড় চুল থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে। আসলে ওগুলা যারা করে ওগুলা করার জন্যই করে। ঠিক আছে? প্রকৃতপক্ষে কেউ যদি ভালো কোনো কিছু করতে চায়, সে তার ক্যারিয়ার, পড়াশোনা এগুলোর পাশাপাশিও করতে পারে। এমন বহু উদাহরণ পৃথিবীতে আছে। ঠিক আছে? এরকম উদাহরণ দিয়ে শেষ করা যাবে। 2001 সালের 19শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আবু জাফর ওবায়দুল্লাহর যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো, সেগুলোর নাম এখানে দেওয়া আছে। এই প্রত্যেকটা নাম তোমরা একদম মুখস্থ করে ফেলবা, কজ এটা খুব খুব ইম্পর্টেন্ট। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এখন আমরা একটা একটা বিষয় নিয়ে আগে দেখি, কিংবদন্তি বলতে কি বোঝায়। যে আমি কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তি বলতে বোঝায় এমন কোনো কাহিনী যেটা লোকমুখে প্রচলিত, যেটা আমি শুনেছি। যেমন আমি শুনেছি আমার দাদার দাদাকে নিয়ে একটা কিংবদন্তি আছে, যে তিনি নাকি গাছদের সাথেও কথা বলতে পারতেন। এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো বলতে পারেন। তিনি মৃত্যুবরণ করেছেন, অনেক আহ আমলি মানুষ ছিলেন। ইভেন আমাদের গ্রামের বাড়িটার নাম হচ্ছে ফকির বাড়ি, কারণ তারা ভিক্ষুক না, তারা হচ্ছেন ফকির। অর্থ তো আসলে ভিক্ষুক না, ফকির মানে তারা হচ্ছে ইসলামিক সেইন্ট ছিলেন আর কি, এমন। এবং আমাদের পূর্বপুরুষরা তারা আসলে ধর্ম প্রচারের জন্যই এসেছিলেন এখানে। তো আমি সেই আলোচনায় যাচ্ছি না, বাট আমি যেটা বলছি যে এরকম কিংবদন্তি প্রচলিত থাকে না, মানুষের মুখে মুখে কথা। তো সেই কিংবদন্তি কিন্তু শুধু ভুলভাল না, কিংবদন্তি কিন্তু মানুষকে নিয়ে ঠিক কথাও প্রচলিত থাকে। কেমন? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আচ্ছা, পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল।
তার করতলে পলিমাটির সৌরভ ছিল, বুঝলাম তার পায়ের নিচে যেন পলিমাটির সৌরভ ছিল। এই পলিমাটির সৌরভটা কিভাবে ছিল আমাদের দেখতে হবে। এই পলি বয়ে আসে কোথা থেকে? বন্যায় আমাদের এখানে যখন বন্যা হচ্ছে, এই বাংলার একটা অবিচ্ছেদ্য অংশ। এমনকি মুঘলরাও কিন্তু বাংলাকে একদমই পছন্দ করেন নাই। যখন মুঘলরা আসে বাংলার দিকে, এত বৃষ্টি এসে দেখে ওরা কিছুটা বিরক্তই হয়েছে, পরে ওরা আবার চলে গেছে। ওরা যেই দিকে থাকতো, দিল্লি, আগ্রা, রাজস্থান, ওই দিকে ওরা থাকতো, উত্তরপ্রদেশ এখন যেখানে। তো এই বন্যা যখন চলে যায়, বন্যার পানি চলে যাওয়ার পরে কিন্তু মাটিতে অনেক পলি পড়ে থাকে, এবং এই পলি মাটি আমাদের এই মাটির অন্যতম বৈশিষ্ট্য, যার কারণে কিন্তু আমাদের এই মাটি অত্যন্ত উর্বর। এখানে খুব সহজেই ফসল ফলানো যায়। এটা পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই চাইলে এইভাবে করা যায় না। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কিভাবে পলিমাটির সৌরভ? কারণ এই মাটিতেই তো তিনি চাষাবাদ করেছেন, বা তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার রং কি? রক্ত জবার রং হচ্ছে লাল, একদম টুকটুকে লাল। তার পিঠে সেই রক্ত জবার লালের মতো ক্ষত ছিল। কিভাবে ক্ষত ছিল? কারণ তিনি নানা রকম শারীরিক পরিশ্রম করতেন, অনেক কিছু তার বয়ে নিয়ে যেতে হতো। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি প্রচন্ড রকম শোষণের শিকারও হয়েছেন। পরিশ্রম যেমন করেছেন এবং শোষণের শিকারও হয়েছেন যুগে যুগে। কখনো সেটা ইংরেজদের দ্বারা, কখনো সেটা পাকিস্তানিদের দ্বারা, বাট শোষণের শিকার তারা হয়েছে, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। আমাদের পূর্বপুরুষরা কি বলতো? অতিক্রান্ত পাহাড়ের কথা। এরকম বহু পাহাড় তারা সেটা অতিক্রম করে ফেলতো। তার মানে এতে আমরা বুঝতে পারি যে তাদের জীবন কতটা কর্মঠ ছিল, এবং তাদের জীবন কতটা শ্রমে ভর্তি ছিল, পরিশ্রমে ভর্তি ছিল। তুমি দেখো, আমি আমার দাদার কথাই যদি স্মরণ করি, তিনি যথেষ্ট শক্ত সামর্থ্য মানুষ ছিলেন, এবং তিনি আলহামদুলিল্লাহ একটু বিছানায় পড়ে মারা যান নাই। আমার দাদিও একই রকম। আমার দাদা এমন না যে তার জিন্সের প্যান্ট কেনার বা ভালো প্যান্ট কেনার টাকা ছিল না, কিন্তু সে লুঙ্গি পরেই আসতো সবসময় ঢাকায়। মাঝে মধ্যে আসতো, ঢাকাতে শহর তার পছন্দ ছিল না। তো নাতি নাতনি বেষ্টিত পরিবেশে তার, আমার দুইটা দাদি, দুইজনই মারা গেছেন। তাদের নিয়ে, তার সকল সন্তানদের নিয়ে এক জায়গাতে তিনি মৃত্যুবরণ করেন। এর চেয়ে সফল তুমি কি বলবা? সফল মানে কি শুধু এইটাই? ওনার কাছে, তোমার কাছে কয়টা স্মার্টফোন আছে, তুমি কি কি টেকনোলজি চালাইতে পারো, আর তুমি কি কি এইটা পারো ওইটা পারো, কি দেখছো মুভি সিনেমা বক্কর চক্কর? মোটেও না। বরং উনারা আমাদের চেয়ে আরো অনেক সফল, শারীরিকভাবে সুস্থ থেকে। দেখো, তুমি যতই মানে ট্যালেন্টেড হও আর শিক্ষিত হও, যদি তুমি আজকে হাসপাতালের বিছানায় পড়ে থাকো, কোনো সেন্স মেক করে ভাই? তোমার চেয়ে একটা সুস্থ, যেই কাজই করুক, রাস্তা ঝাড়ু দিয়ে রিক্সা চালাক, সে তোমার চেয়ে অনেক ভালো আছে, সে সুস্থ আছে, তুমি সুস্থ নয়। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। মানে বন, সাপদ বলতে জীবজন্তু, তাদের কথা তিনি বলতেন। কারণ সেভাবেই তাদের জীবন চলেছে, তাদের জীবনযাত্রা অমনই ছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা তাদের জীবনযাত্রাকে অতিবাহিত করেছেন। পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি বলতে যে জমিটা পড়ে আছে সেটাকে, আবাদের কথা বলতে চাষবাসের কথা তিনি বলতেন। কেন চাষবাসের কথা বলতেন? কারণ একটা জমিকে ফেলে রাখার মানে কি? ফেলে রাখলে তো জমিতে কোনো লাভ নাই। বরং ফেলে না রেখে সেই জমিটাতে যদি চাষবাস করা হয়, তাহলে ওই জমিটা কাজে লাগে, মানুষের কাজে লাগে জমিটা তখন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আচ্ছা, তিনি কবি এবং কবিতার কথাও তিনি বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এবারে আমাদের দেখতে হবে কবি এবং কবিতা বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে। এখানে আক্ষরিক অর্থে কবিতা বলতে এই আমাদের মানে হচ্ছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এরকম কবিতার কথা বোঝাচ্ছেন না। এখানে কবিতা বলতে বোঝাচ্ছে যে কোনো ইতিবাচক কোনো কিছু বা ভালো ভালো কোনো কিছুর কথা। তো তিনি এগুলো বলতেন এবং কবির কথা বলতেন। তাহলে কবিকে, যে ইতিবাচক কথা বলে, তাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ইতিবাচকতার প্রসার এবং প্রচার করে যারা, তাদেরকেই কবি বলছেন। এবং ইতিবাচকতার এই বাণীকে, বা যত ভালো ভালো কথা আছে, যত ভালো ভালো গুণ আছে, যত ভালো ভালো বাণী আছে, সেগুলোকেই তিনি বলছেন কবিতা। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তাহলে এবারে আমরা কবিতার সংজ্ঞাটা পেলাম। কবিতা বলতে তিনি বোঝাচ্ছেন জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা।
অর্থাৎ এই কবিতা বলতে তিনি আর ৮-১০টা ওই বইয়ের কবিতার কথা বোঝান নাই। তিনি বুঝিয়েছেন জিহ্বায় উচ্চারিত মুখ থেকে যা ভালো কথা, যা সত্য কথা বেরোয়, এটাই কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কর্ষিত মানে কি? মানে হচ্ছে লাঙল দিয়ে যখন ধরো তুমি এই জায়গাটা খুঁড়ো, কর্ষণ করা হয়, এটাকে বলে কর্ষণ করা। ঠিক আছে? এই কর্ষিত জমির সেখানে যা যা শস্যদানা জন্মায় তার সবকিছুই হলো গিয়ে কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনে। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনে। ঝড়ের আর্তনাদ শোনার বিষয়টা কেমন? ঝড়ের আর্তনাদ শোনার বিষয়টা হলো যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যে ভালো কিছু গ্রহণ করতে পারে না বা ভালো কিছু যে প্রচার করতে পারে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। অর্থাৎ একটা না একটা সময় বিপদ তাকে গ্রাস করবেই বা তার জীবনে বিপদ আসবেই। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যে ভালো কথাকে গ্রহণ করতে পারে না বা ভালো কথাকে প্রচার করতে পারে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এই পৃথিবীর মাঝে, প্রকৃতির মাঝে দিগন্ত বিস্তৃত, যতদূর চোখ যায় কত কিছু এই মানুষের জন্যই তা আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই অধিকার থেকে সে বঞ্চিত হবে। সে সেগুলোকে প্রপারলি ব্যবহার করতে পারবে না বা সেগুলোকে প্রপারলি সে কাজে লাগাতে পারবে না। তার কারণ তার মধ্যে সত্য, সততা, ন্যায় নীতি, মূল্যবোধ এগুলোর অভাব আছে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কৃতদাস মানে কি? মানে হচ্ছে কেনা দাস বা চাকর, যে যাকে কিনে ফেলেছে। ঠিক আছে? তেমন আর কি। তো সে আজন্ম মানে আজীবনই সে জন্ম থেকে সে একদম কৃতদাস থেকে যাবে। এর কারণ কি? যেহেতু ভালো কথা, সত্য, সুন্দরের কথা সে বলতে পারে না, তাই আজীবন সে অসুন্দর, অসত্য এবং সকল রকম নেতিবাচকতার যেই শৃঙ্খল বা যেই শিকল, সেই শিকলে তার হাত বন্দী হয়ে সে পড়ে থাকবে। সে আসলে দিন শেষে একটা কৃতদাস। ধরো আজকে যখন ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন চলল, এরপরেও কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আলটিমেটলি সেটাকে কিছু বলছে না, মেনে নিচ্ছে। তার মানে কি? ইতিবাচকতা বা ভালো জিনিসকে বলার ক্ষমতা তার মধ্যে নাই। রিলেট করো এটার সাথে। ঠিক এটা কৃতদাস না? এটা কৃতদাস ভাই, তার চেয়ে বেটার। ওটা ও কৃতদাস, ওর চেয়ে ভালো। ও কৃতদাস, ও মানুষের মধ্যেই পড়ে না। তো এই দেখো, রিলেট করতে পারছো আশা করি। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। আমি উচ্চারিত সত্যের মতো। উচ্চারিত সত্য কি? যেই সত্যটাকে উচ্চারণ করা হয়, অর্থাৎ যেই সত্যটার সরাসরি একটা প্রত্যক্ষ একটা দিক আছে। মানে উচ্চারণ করে আমি যেই সত্যটাকে বলেছি। ধরো আমি একটা সত্য কথা বলছি যে আমি ন্যায় নীতির পক্ষে, ধরো বললাম, বা আমি ছাত্রদের পক্ষে। এখন এটাকে একটা উচ্চারিত সত্য, মানে এই সত্যটাকে আমি উচ্চারণ করেছি, এটার একটা জোর আছে, এটার মাঝে একটা দৃঢ়তা আছে। তো সেই উচ্চারিত সত্যের মতো আমি স্বপ্নের কথা বলছি। আমি কি বলছি? একটু উচ্চারিত সত্যের মতো আমি স্বপ্নের কথা বলছি। মানে আমি যে স্বপ্নের কথা বলছি, অর্থাৎ আমি যেই স্বপ্ন দেখি সেটা যেন আমি উচ্চারিত সত্যের মতো বলছি সেই স্বপ্নের কথা। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুনের আগুনে আলোকিত। আচ্ছা, এখানে আমাদের বুঝতে হবে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি বলতে কি বোঝাচ্ছি। আচ্ছা, প্রথমে আমার দেখতে হবে যখন আমি বলছি যে আমার উচ্চারিত সত্যটা যেমন দেখা যায় এবং অত্যন্ত দৃঢ়, তেমনি আমার স্বপ্নটাও অত্যন্ত রকম দৃঢ়তা সম্পন্ন। মানে আমি এই স্বপ্নটা দেখছি এমন ভাবে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করেই ছাড়ব। উনুনের আগুনে, উনুন মানে হচ্ছে চুলা, চুলার আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। জানালা দিয়ে আমরা পৃথিবী দেখি। আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত। সেই একটুখানি আঁকড়ে ধরে এই জানলাটার বিষয়টা কেমন দেখো। কেউ জানলা দিয়ে অ্যালাবামায় বাংলা গানে গায়। অ্যালাবামা কই? আমেরিকাতে। কেউ পড়ছে কুরআন বসে তার জাপানি জানলায়। তুমি হিসেব করে বলতে পারো প্যারিসের সময়, কিন্তু কার জানালায় কে কি দেখে হিসেব করে যায় কি বলা? মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পারো। মেক্সিকোতে বসে বাজানো যায় গিটার। কোথায় তুমি টানবে তোমার দেশের সীমারেখা বলাটা মুশকিল জানলা দিয়ে। ধরো আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ, তবু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ। একটা হলদে শাড়ি শুকোচ্ছে আর মোজার রংটা নীল। আজ পৃথিবীটা বড়ই রঙিন। কথাগুলো আমার না, অঞ্জন দত্তের কথা। তো এই যে
জানালা দিয়ে দেখা, এটা কবিতা বা গানে এটাকে আসলে অন্যভাবে প্রকাশ করা হয়। এটাকে দিয়ে বোঝানো হয় যে পৃথিবী দেখা। একটা ঘরে আছো তুমি, পৃথিবীটা কেমন সেটা তো তুমি জানালা দিয়েই দেখো। এখন তুমি কিভাবে দেখছো, এটা অনেক কিছু দিয়ে, মানে এই জানালা দিয়ে এটাকে এটা দিয়ে বোঝানো হয় যে ওই জানালাটা দিয়ে কিভাবে দেখছো তুমি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে উনুনের আগুন, আগুনের কথা কেন বলা হয়েছে? আমাদের একটু দেখতে হবে অগ্নি স্নান বা অগ্নি বা আগুন দিয়ে শুচি করা। শুচি করা মানে কি? শুচি করা হচ্ছে শুদ্ধ করা। এই কথাগুলো আমরা কোথায় দেখতে পাই? এই কথাগুলো আমরা দেখতে পাই অগ্নি স্নানের সূচি হোক ধরা, এসো হে বৈশাখ এসো এসো, রবীন্দ্রনাথের লাইন। এখন এই যে আগুন দিয়ে একটা কিছুকে পবিত্র করা হয়, এটাকেই বলা হয় হচ্ছে যে সূচি করা হয়। তো উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুনের আগুনে বা ওই চুলার আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা, অর্থাৎ যখন আমরা ওই জানালাটাকে একটা উজ্জ্বল অবস্থায় দেখতে পাই, কারণ চুলার আগুন দিয়ে ওটাকে আসলে এখানে মূলত বোঝানো হচ্ছে যে অগ্নি স্নান বা এই অগ্নি দিয়ে কোনো কিছুকে শুচি করা হয় বা পবিত্র করা হয়। যদিও সরাসরি এটা মুসলিমদের বিশ্বাস না, কিন্তু আমরা কবিতায় দেখছি কবি কি বলেছেন যে একটা জিনিসকে পবিত্র বা শুদ্ধ করা হয়। যেমন আমরা এসো হে বৈশাখ ওই গানটাতেও দেখি। এটা আসলে যদিও এই মূলধারাটা এসেছে অগ্নি পূজারীদের কাছ থেকে, যে অগ্নি স্নানে শুচি হোক ধরা, মানে আগুন দিয়ে গোসল করানোর মধ্য দিয়ে পৃথিবী পবিত্র হোক। তেমনি এটাও এমন যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, অর্থাৎ যে জানালা দিয়ে সবকিছু আমার পবিত্রতার আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আমি একটা পবিত্র বিষয়ের পৃথিবী আমি দেখতে পাচ্ছি, যেখানে পবিত্রতার ঠাঁই রয়েছে, অন্য কোনো কিছু নয়, বরং এখানে পবিত্রতাই ঠাঁই পেয়েছে। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এবারে আমি আমার মায়ের কথা বলছি। আমার মা বলতেন প্রবহমান নদী, শব্দটা প্রবাহমান না, হ্যাঁ, প্রবহমান মানে হচ্ছে বয়ে চলা নদী। প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে কে? প্রবহমান নদী। এর মধ্য দিয়ে অনেক কিছু বোঝা যায়। যখন মানুষ একটা সৎ সংঘের সাথে থাকে বা ভালো কারোর সাথে থাকে, তখন যদি সে নিজে খুব একটা ভালো নাও হয়, কিন্তু অন্যদের সাথে থেকে থেকে সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। একইভাবে যে খারাপের সঙ্গে থাকে, একই উল্টা বিষয়টা ঘটে। ধরো তুমি এমন একটা সার্কেলের সাথে মিশছো যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, টাইমলি পড়াশোনা করে বা যেটাই হোক না কেন, ইবাদত বন্দেগী করে। তুমি নিজে যদি ভালো নাও হও খুব একটা বা নিয়মিত নাও হও, ওদের সাথে থেকে তুমি তোমার মধ্যে একটা কনসিস্টেন্সি চলে আসবে। টাইমলি খাবার-দাবার গ্রহণ করা, সিগারেট মিগারেট না খাওয়া, এই প্রেম প্রীতি লইয়া টাইম নষ্ট না করা, টাইমলি পড়াশোনা করা, নামাজ পড়া, বা কেউ যদি অন্য ধর্মের হয় তার ধর্মের ইবাদত বন্দেগী করা। মোট কথা সময়টাকে একটা কনসিস্টেন্সি নিয়ে পরিচালনা করা। তার মানে দেখো লাইনটা কেমন, যে প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। আবার আসছি সেখানে, যে সত্য গ্রহণ করতে পারে না এবং সত্য প্রচার করতে পারে না সে নদীতে ভাসতে পারে না। তা আলটিমেটলি সে এই যে ভালো বা মহৎ হবার যে যাত্রা, এই যাত্রায় সে আসলে যুক্ত হতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। মাছের সঙ্গে খেলা করা মাছের সঙ্গে খেলা করা বলতে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে, ধরো এই যে প্রবহমান নদী, এই যে জীবনযাত্রা, তার মাঝে কত রকম মানুষ আসে আমাদের জীবনে। ভালো, মন্দ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন রকম দেখতে, বিভিন্ন অঞ্চলের, এবং যখন তোমরা ইনশাআল্লাহ দেশের বাইরে যাবে তখন বিভিন্ন ভাষার বিভিন্ন জাতির মানুষও তুমি দেখতে পাবা। এবং দেখবা যে একেকটা মানুষের আচার-আচরণের মধ্যে মানে একেক রকম বিষয়াদি আছে। আল্লাহ তো এভাবেই বানিয়েছে। কাউকে কারো মতো করে বানান নাই। তো এই যে মানুষের সঙ্গে বয়ে চলা, মানুষের সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়া, এটা সে করতে পারে না। যে সত্য এবং ইতিবাচকতার পথে নেই। যার জীবনে সত্য নেই, যার জীবনে ইতিবাচকতা নেই, মানে পজিটিভিটি, হ্যাঁ, ইতিবাচকতা মানে হচ্ছে পজিটিভিটি। যার জীবনে আছে কি? যার জীবনে আছে শুধু মিথ্যা। দিন শেষে সে কি করে? সে আসলে ভালো কোথাও মানুষের সঙ্গে মিশতেও পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না।
যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ যে এই ইতিবাচকতার পথে নাই সে আসলে চাইলেও মায়ের কোলে বসে যে গল্প শোনা বা মায়ের যেই ভালোবাসা, স্নেহ, আদর প্রকৃতপক্ষে আসলে সে এগুলো কখনোই গ্রহণ করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এটা কি বোঝাচ্ছে? আমি বিচলিত স্নেহের কথা বলছি। স্নেহ কিন্তু অনেক রকম হতে পারে। কিন্তু আমি যেন এই স্নেহটা করতেও বিচলিত। যেমন ধরো একটা বিচলিত স্নেহের উদাহরণ তোমাকে আমি দিই। ধরো আজকে যখন সন্তান মাকে জিজ্ঞাসা করছে বা বাবাকে জিজ্ঞাসা করছে সে যুদ্ধে যেতে চায়। সেটা হোক ৭১ এর মুক্তিযুদ্ধ, এটা হোক এই কয়েকদিন আগের যে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলন, মানে শেখ হাসিনার পতন আন্দোলন যেটাই হোক না কেন, যখন মায়ের কাছে বা বাবার কাছে সেই পারমিশন চাইছে, স্নেহ দেখাচ্ছে কিন্তু বাবা-মা। তারপরেও কিন্তু একটু বিচলিত। তার সন্তানরা তো মরে যাইতে পারে ওইখানে বা গুরুতর আহত হইতে পারে। আমরা অনেক মাকে দেখেছি, অনেক বাবাকেও দেখেছি সন্তানের সঙ্গে রাজপথে এই কয়েক মাস আগের আন্দোলনে, ৫ মাস আগের আন্দোলনে। কিন্তু তার মধ্যে ওই স্নেহের মাঝেও কিন্তু একটা বিচলিত হবার ব্যাপার আছে। কারণ তাকে গুলিটা না করলেও, তাকে বাড়িটা না মারলেও তার সন্তানটাকে তো মারতে পারে। এটাকে বলতে পারি বিচলিত স্নেহ। সেই বিচলিত স্নেহর কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে আমরা দেখতে পাই তিনি বেশ কিছু কষ্টের স্মৃতিকে বলছেন। তার পরপর তিনি বলছেন যে, "আমি আমার ভালোবাসার কথা বলব।" এরপর তিনি আবার তার ভালোবাসার চ্যাপ্টারে চলে গেলেন। গর্ভবতী বোনের মৃত্যু অত্যন্ত কষ্টের বিষয় নিঃসন্দেহে। আমি আমার নিজের খুব কাছের একটা বন্ধু ব্র্যাকের, ওর বোনকেই ওই আপুরও হচ্ছে যদিও গর্ভবতী অবস্থায় উনি মৃত্যুবরণ করেন নাই। উনি অনেক ক্রিটিক্যাল কন্ডিশন এ চলে গিয়েছিল। কিন্তু উনার সন্তানটা হচ্ছে মৃত্যুবরণ করে এবং এটা খুব প্যাথেটিক। আসলে মা মৃত্যুবরণ করে এটা তো হয়। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। যুদ্ধ আসে ভালোবেসে। মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। এটা দিয়ে কি বোঝাচ্ছে? ভালোবাসা দিলে মা মরে যায়। যুদ্ধ আসে ভালোবেসে। একটা সন্তানের যখন মৃত্যু ঘটে, সেই মায়ের বেঁচে থাকা আর সেই মায়ের মৃত্যুবরণ করে ফেলার মধ্যে আসলে বাস্তবিক অর্থে তেমন একটা ডিফারেন্স থাকে না। তোমরা একটা বই পড়ে দেখতে পারো। আনিসুল হক তার মা যেই উপন্যাসটা রয়েছে, সেই উপন্যাসে আমরা যেই শহীদ আজাদের মায়ের বিবরণ পাই, যিনি তার সন্তানের কাছে ভাত নিয়ে গিয়েছিলেন পরের দিন। তার সন্তানকে পাকিস্তানি কনসেনট্রেশন ক্যাম্পে আটক করে এবং প্রচন্ড রকম টর্চার করে, নখ তুলে ফেলা হয়, রক্তাক্ত করে ফেলা হয় এবং তাকে মাটিতে শুতে দেওয়া হয়। কিন্তু সে অত্যন্ত অভিজাত এবং ধনী পরিবারের সন্তান ছিল। যখন তাকে আ বলা হয় যে ও তার মাকে রিকোয়েস্ট করেছিল সে ভাত খেতে চায়। মরিচ দিয়ে তেমন। ওর মা পরের দিন আসে কিন্তু ততক্ষণে মেরে ফেলেছে তার সন্তানকে। তো সেই মা ১৪ বছর বেঁচে ছিলেন এবং কোনদিন তিনি আর বিছানায় শোন নাই, মাটিতে শুয়েছেন এবং তিনি আর ভাত খান নাই। কারণ তার আজাদ কখনো ভাত খেতে পায়নি। সত্য কাহিনী কিন্তু এটা। এবং তাকে যখন সমাধিস্থ করা হয় আজিমপুর কবরস্থানে তার মৃত্যুর পর, তিনি এটাও বলেছিলেন যে তার স্মৃতিফলকে যাতে তার হাসব্যান্ডের নাম, পিতামাতার নাম এগুলা লেখা না থাকে। তার ওখানে লেখা থাকবে শহীদ আজাদের মা। শহীদ আজাদের মাই লেখা ছিল। তার ওই তার কবরের যে নাম ফলক সেখানটাতে। তো যখন ভালোবাসা দেয়া হয় দেশের প্রতি বা ভালো কিছুর জন্য, স্বাধীনতার জন্য, তখন সন্তানের মৃত্যু যেন অনেকাংশে অনিবার্য হয়ে আসে এবং সেই মৃত্যু একই সাথে মায়েরও মৃত্যু। সেই মৃত্যু যেন একই সাথে মায়েরও মৃত্যু। যুদ্ধ আসে ভালোবেসে। ভালোবাসার মধ্য দিয়েই যুদ্ধটা আসে। কোন কিছুকে ভালোবেসেই যুদ্ধ আসে। তাহলে ভালোবাসা দিলেই মা মরে যায়। ভালোবেসেই তো আমরা গিয়েছিলাম ন্যায় নীতি প্রতিষ্ঠা করব বলে। প্রতিষ্ঠা করতে যেয়ে হয়তো পানি লাগবে, পানি বলতে, বলতে মুগ্ধরা মরে যায়। আবু সাইদরা বুক চিতিয়ে দেয়। মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না।
সন্তানের জন্য মরা বলতে কি বোঝাচ্ছে? এমন অনেকে প্রাণ দিয়েছে এই জুলাই আন্দোলনে, যিনি নিজের জন্য নয় বরং পরবর্তী প্রজন্মের জন্য। অর্থাৎ যে ওই সত্যকে নিজের মাঝে গ্রহণ করতে পারে না, পরবর্তী প্রজন্মকে আগলে ধরতে বা বাঁচাতে নিজের বুকটা চিতিয়ে দিতে সে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। কি বোঝাচ্ছে এটা দিয়ে? যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, মানে সে যুদ্ধকে একদম নিজের মাঝে গ্রহণ করে সে যুদ্ধে যাবে, এটা আসলে তার দ্বারা সেভাবে হয় না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। মানে সূর্যের মাঝে যেমন সকল, মানে চূড়ান্ত একটা ক্ষমতা এবং সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবার মতো সূর্য, সেই সূর্যকে সে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, মানে নিজের বুকের মাঝে বা নিজের ভেতরে ধারণ করতে পারে না। আমি খুবই দুঃখিত যে এখনো আসলে আমার শরীরটা পুরোপুরি ঠিক নাই। সকালে ঘুম থেকে ওঠার পর অনেক কষ্ট হয় এই ঠান্ডার কারণে। মেহেদি একটু কাইন্ডলি ভাই দেখবা বিশ্বম্ভরকে বলে আমার পানির বোতলটা আনতে। আমার পানির বোতলটা আমার টেবিলে আছে। সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, নিজের মাঝে ধারণ করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আচ্ছা, তার পিছে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। ওই যে এমন অত্যাচার করেছে তাকে, টাচ করিয়ে মেরে তার পিঠটা যেন রক্তাক্ত করে দিয়েছে, রক্ত জবার মতো। যে কর্ষণ করে, এবারে তিনি বলছেন মানুষ যা করে মানুষ তাই পাবে। যে কর্ষণ করে, জমিতে ফসল ফলায়, শস্যের সম্ভার, মানে ওই ফসলের সম্ভার তাকে সমৃদ্ধ করে। মানুষ তাই পায় যা সে করে। যে মৎস্য লালন করে, প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। কি দিয়ে? তাকে মাছ দিয়ে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। মানে বুঝিয়েছে যে গাভী তাকে দুধ দিবে, গাভী তাকে আরো বাছুর দিবে, এই জন্য গাভীর পরিচর্যা তো করতে হবে। মোট কথা, তুমি যা করবে তুমি তাই পাবা। তুমি যদি এখন ভালো মতো পড়াশোনা করো, তুমি তোমার জীবনে ইনশাল্লাহ পড়াশোনা রিলেটেড যেটা করতে চাও তুমি সেটা অর্জন করতে পারবা। তুমি যদি জীবনে মানুষের সঙ্গে ভালো আচরণ করো, তুমি ভালো আচরণ পাবা। তুমি যদি মানুষের সঙ্গে বদমেজাজ দেখাও, বিশ্রী আচরণ করো, তুমিও সেটাই পাবে। তুমি যদি একজন উদ্যোক্তা হও, উদ্যোক্তা মন মানসিকতা থাকে, ছোট ছোট জিনিস, ফেসবুক পেজ খুলে বেচো বা ইনস্টাগ্রাম পেজ খুলে বেচো বা যেভাবেই হোক, তুমি ইনশাল্লাহ একসময় এটা রিটার্ন পাবো। তুমি একসময় ইনশাল্লাহ অনেক বড় বিজনেসম্যান হবা বা অনেক বড় শিল্পপতি হবা। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। মানে বোঝাচ্ছে যে ধরো যারা হচ্ছে তামার, এই যে বটি বানায়, দা বানায়, এরা কি লোহাকে তো পুরাই পুরাই তো বানায়, হাপর বলে ওটাকে, ওটা দিয়ে করে। যে লোহার ওই খণ্ডকে যে আগুন দিয়ে বিভিন্ন শেপ দেয়, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এটা দিয়ে সশস্ত্র বলতে এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে। একটা হচ্ছে তার কাছে অস্ত্র থাকবে আত্মরক্ষার জন্য, আরেকটা হচ্ছে সে এগুলোকে বিক্রি করে অর্থ উপার্জন করে নিজে একটা সচ্ছল জীবনযাপন করতে পারবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, মানে এখন যারা বড় হয়ে গেছে আমি তাদের বলছি, দীর্ঘদেহ, বড় দেহ বা বড় হয়ে গেছে যারা, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। আমরা এই একটা একটা করে অংশ আমি একটু পড়ি, হ্যাঁ। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা দিয়ে বোঝাচ্ছে সশস্ত্র সুন্দর মানে সুন্দর এবং সেখানে অস্ত্রও আছে এমন, সেই সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, মানে যেই অভ্যুত্থান হবে হবে, দাঁড়াবেই সেখান থেকে ভালো কিছু, সেটাই হচ্ছে কবিতা। যেখান থেকে ভালো কিছু দাঁড়াবেই, সুন্দর দিন আসবেই, সুদিন আসবেই, সেটাই হলো কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সুপুরুষ কেন?
একটা পুরুষের আচরণ পুরুষ আগে রক্ষা করবে। এটা যদি আমি বায়োলজিক্যাল আলোচনায় যাচ্ছি না, টেস্টোস্টেরন হরমোনের কথাও যদি আসো, একটা পুরুষের বৈশিষ্ট্যকে, এখন তো আসলে পুরুষের বৈশিষ্ট্যই আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই না। একটা ইউনিভার্সিটিতে পড়ে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন মুভি দেখে, সিরিজ দেখে। বোতলটা পাওয়া যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। মুভি দেখে, সিরিজ দেখে, এমন একটা অবস্থা। হ্যাঁ, দিতে পারো যদি সমস্যা না হয়। তো মুভি দেখতেছে, সিরিজ দেখতেছে, কার্টুন দেখতেছে। এটা আসলে একটা পুরুষের আচার-আচরণ হয় না। একটা পুরুষের মধ্যে আসলে আরো অনেক দায়িত্ববোধ থাকতে হয়। মানে তুমি আসলে নিজের দায়িত্ববোধটা তুমি আগে নাও। যেমন এখনকার দিনের ধর্মীয় আলোচনায় দুঃখজনকভাবে দেখা যায়, একটা বড় অংশ জুড়েই একটা নারী কি করবে, কি করবে না, এটা নিয়ে আলোচনা করতে থাকে পুরুষ। ঠিক আছে, নারীর যেগুলো বিধিনিষেধ অবশ্যই প্রত্যেকটা নারীরই সেটা মানা উচিত, যে কোরআন হাদিসে যা যা এসেছে। কিন্তু এও সত্য যে তোমার কিন্তু নিজের চরকায়ও তেল দেওয়া উচিত। ঠিক আছে? তোমার যে দায়িত্বগুলো, ওই দায়িত্বগুলোও তোমার গ্রহণ করা উচিত। তুমি কি ব্রাদার? তুমি এখন ফেসবুকে পোস্ট দিচ্ছ, শীতকাল আইসা গেছে, বউ নাই তোমার, তুমি বিয়া করো নাই, এই না সেই না। তুমি কয় টাকা উপার্জন করো বাবা? তুমি কয় টাকা উপার্জন করো? তুমি কি দায়িত্ব নিবা? আমি মনে করি এইচএসসির পরে প্রত্যেকটা মানুষের টাকা উপার্জন স্টার্ট করা উচিত। এটা এমন না যে তাই বলে তুমি অভাবে আছো বা তুমি গরিব বলে টাকা উপার্জন করবে। টাকা উপার্জন করতে যে তুমি এমন কিছু শিখবা যেটা অমূল্য, যেটা অন্য কোনো কিছু তোমাকে এই শিক্ষা দিতে পারবে না। ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত, কবিতা। ভালোবাসার যে সুকণ্ঠ, মানে খুব সুন্দর কণ্ঠ, সঙ্গীত, কবিতা, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ভালোবাসার সুকণ্ঠ বলতে ভালোবেসে, থ্যাংক ইউ ব্রাদার, ভালোবেসে যেই সুন্দর কথা, যেই ভালো কথা, সেটাও হলো কবিতা। যখন ভালো কথা বলা হয়, সুন্দর কথা বলা হয়, সেটাও হলো কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ মানে কি? যেই শব্দগুলো স্বাধীনতার কথা বলে, ভালো কথা বলে, তার সবই যেন কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কি? রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে যে তোমার আহ এই যে রক্ত জবার মতো ক্ষত, যেমনটা বলা হয়েছে, তেমনি প্রতিরোধের উচ্চারণ মানে প্রতিরোধ করা, এটা নিয়ে একটা, ঠিক আছে, এটাও হচ্ছে একটা কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। যারা ওই প্রতিরোধের উচ্চারণ করতে পারে আবু সাইদের মতো, তাদের এই কাজগুলো যেন কবিতা। ওয়েট ওয়েট, চলে আসলো এখানে। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? পূর্বপুরুষের কথা বলা হচ্ছে। আমি কি পারবো তার মতো কবিতার কথা বলতে, তার মতো স্বাধীনতার কথা বলতে? আমি একটু একটু শব্দার্থ টিকা নিয়ে নিই, তারপরে এখনই তোমাদের কাছে ফিরে যাচ্ছি। কিংবদন্তি মানে যেটা লোকের মুখে মুখে চলে। রক্ত জবার মুখ মতো ক্ষতকার, তার উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু, সেই জন্য। সাপদ মানে হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী জন্তু। বিচলিত স্নেহ মানে যে আপনজনের যে উৎকণ্ঠা। এই হচ্ছে, আমি আগে পড়ালাম, আমি আরো কিছু পড়াবো। কিন্তু তোমাদের কাছে জানতে চাই যে কেমন লাগলো ক্লাসটা, এবং তোমাদের জুম করে, হ্যাঁ, এবং তোমাদের কেমন লাগলো ক্লাসটা আগে বল। কবিতাটা কেমন লাগলো? কবিতাটা কিন্তু আপাত দৃষ্টিতে পড়লে অনেকের কাছে মনে হয় যে দূর, এটা কি কইছে, কোনো মিনিং ক্যারি করে না। না, কিন্তু মিনিং ক্যারি করে। বলো কেমন লাগলো কবিতাটা? ক্লিয়ার, অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। কর্ষণ মানে হচ্ছে আসফার, ধরো ওই যে বললাম যে লাঙল দিয়ে যখন হাল চাষ করা হচ্ছে, এই এটাকেই কর্ষণ বলে আর কি। হ্যাঁ, এটাকেই কর্ষণ বলে। আচ্ছা, সারসংক্ষেপটা হচ্ছে, আসলে এটাকে এইভাবে একটা সারসংক্ষেপ বলাটা কঠিন।
আর আমি আরেকজন বলেছে ওই মাছের অংশটা বুঝে নাই, আমি এটা বুঝাচ্ছি। সারসংক্ষেপটা হলো আসলে যে আমার পূর্বপুরুষরা যা, যা করেছে তা অত্যন্ত গৌরবময় জীবন ছিল। আমি নিজেও কি পারবো তেমন একটা জিনিস আমার ভেতরে ধারণ করতে? আর একজন যে লাইনটার কথা বলছো যে তোমার যে লাইনটার কথা বলছো অনেকে, সেটা হলো গিয়ে নদীতে যখন সেখানে সে মাছের জন্য মানে সে জেলে হয়ে কাজ করবে বা এটা করবে, তখন কি হবে? তখন হচ্ছে তাকে নদী বা সেই জলাশয় যেন তাকে পুরস্কৃত করবে। কিভাবে তাকে পুরস্কৃত করবে? মাছের মধ্য দিয়ে। এটা। এটাই হচ্ছে নদীর লাইন। রক্ত জবার প্রতিরোধ মানে হচ্ছে এটাই বুঝিয়েছে যে এই রক্ত জবার মতো ওই প্রতিরোধ মানে আমার ধরো পিঠে যেমন ক্ষত ছিল, আমার বুকের রক্ত দিতে পারবো প্রতিরোধের আগুন করতে চেয়ে। অঞ্জন দত্ত একটা কবিতা না, অঞ্জন দত্তের এটা একটা গান। যে আমার জানলা এরকম। তামিম সাপদ বলতে ওখানে বুঝিয়েছে বিভিন্ন হিংস্র বন্য জীবজন্তু, এগুলোকে বুঝিয়েছে। করতলে মানে কি? পায়ের নিচে। কবিতা বলতে ইতিহাসকে না, ইতিহাসকে বোঝায় নাই। প্রবহমান মানে যেটা বয়ে চলে, এটাকে বলে প্রবহমান। ভালোবাসা দিলে মা মরে যায়, এটা তো অনেকক্ষণ ধরে বোঝালাম। সেটা হলো যখন আমি দেশের জন্য আমি বেসেছি বলে আমি যুদ্ধে যাচ্ছি। কিন্তু আমার মৃত্যু হলো। আমার মৃত্যু মানে আমার মায়েরও মৃত্যু হয়ে যাওয়া। সন্তানের লাশ পিতার কাঁধে সবচেয়ে বড় ভারী বিষয়। এর চেয়ে ভারী কোনো কিছু হয় না। বিরোচিত মানে বীরের মতো। দাহ্য মানে যেটাতে আগুন জ্বলে, এরকম বলতে পারো। সূর্যকে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে হচ্ছে সূর্যের যে তেজ বা শক্তি সেটা নিজের ভেতরে ধারণ করা। আচ্ছা, আমি বাকি অংশটুকু একটু পড়াই নেই, হ্যাঁ? তারপরে হচ্ছে ইয়েতে যাই। তারপর হচ্ছে বাকি কথায় যাই। ঠিক আছে? প্রবহমান মানে যেটা বয়ে চলছে। আবহমান কোথায় আসলো এখানে? আবহমান শব্দটা কোথায়? কবিতার মধ্যে আমি আবহমান শব্দটা দেখলাম না কোথাও। পাঠ পরিচিতিতে আমি আলাদা করে কি পড়াবো? আমি নিজেই তো এগুলো সব পড়িয়েছি। এবার আমি সৃজনশীলটা একটু দেখাবো, হ্যাঁ? কারণ আমাদের তো আসলে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। বিশ্বম্ভর বাবু মনে করতেন তার পূর্বপুরুষেরা মননশীলতা, সৃজনশীলতা ও অধ্যবসায়ের যে স্বাধীনচেতা মানসিকতা প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তা আজ ইতিহাস। তারা ঔপনিবেশিক শাসন আমলে কৃতদাসে পরিণত হয়ে নানা নিপীড়ন সহ্য করলেও স্বাধীনতার বাক্য উচ্চারণ করতে দ্বিধা করেন নাই। তিনিও তাই তাদের মনোভাব আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চান, সত্য প্রকাশ করতে চান। ঠিক আছে, এবারে আসি কিংবদন্তি শব্দের অর্থ কি। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি বা যেটা মানুষের মুখে মুখে চলে। সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। কেন ধরে রাখতে পারে না? আমরা এটা লিখবো এক লাইনে, তাই তো? হ্যাঁ, জ্ঞানমূলকটা। এটা আমরা লিখবো কিসে? এটা আমরা লিখবো আধা পৃষ্ঠায়। প্রথমে আমরা প্রথম লাইনে ডিরেক্ট উত্তরটা দিয়ে দিব। সূর্যকে হৃৎপিণ্ডে ধরতে পারে না কেন? কবিতা শুনতে জানে না বলে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এখানে প্যারাটা চেঞ্জ হয় নাই, বাট প্যারাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সেকেন্ড প্যারা থেকে শুরু হবে। সূর্য সকল শক্তির উৎস, তাই এই সর্বশক্তির আধারকে হৃদয় ধারণ করতে পারলে মুক্তি পাওয়া যায়। মোট কথা এখানে এটাই বোঝানো হয়েছে যে কবি তাকে আত্মস্থ করতে পারে না বা যে হচ্ছে ইতিবাচকতাকে ধরতে পারে না, সে প্রবল সেই শক্তিকেও তার ভেতরে ধারণ করতে পারে না। আমি উদ্দীপকের সঙ্গে কোনো আলোচনায় যাব না এই প্রথম দুইটাতে। ক খ শেষ। এইবারে গ। গ হচ্ছে আমি কতটুকু লিখবো? গ আমি লিখবো ১ পৃষ্ঠা। এবং এখানে আমি প্রথমে এক লাইনে বলে দিব জ্ঞানমূলক অংশটা যে কি বোঝাচ্ছে। উদ্দীপকে কিংবদন্তির কথা বলছি, কবিতার কোন দিকটি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ব্যাখ্যা করো। কবিতায় প্রকাশিত ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের মুক্তির দৃপ্ত ঘোষণার বিষয়টি উদ্দীপকে স্পষ্ট হয়ে উঠেছে। বললা ১ নম্বর পেয়ে গেলা। এবারে অনুধাবনমূলক অংশটা আসবে না? এবং প্রথম ২ প্যারায় মানে অনুধাবনমূলক অংশতেও তো আমরা কিছু বলি না উদ্দীপক নিয়ে। উদ্দীপক নিয়ে যাবে শেষ অংশে, উদ্দীপক নিয়ে কথা আসবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, বাঙালি জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনুষঙ্গসমূহ এই কবিতায় উঠে এসেছে। এই কবিতার পূর্বপুরুষদের সাহসী ও গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেছেন ১ নম্বর। ২ নম্বর কিন্তু তুমি পেয়ে গেলা, এতটুকু লিখলেই। এইবারে আসবা তুমি ৩ নম্বরে, সেটা হলো প্রয়োগমূলক অংশটা। যেটা তুমি উদ্দীপকের সঙ্গে তোমার যেই মূল কবিতা সেটাকে মিলিয়ে ঝিলিয়ে লিখবা। উদ্দীপকের বিশ্বম্ভরবাবু মনে করতেন তার পূর্বপুরুষেরা মননশীলতা, সৃজনশীলতা ও অধ্যবসায়ের ক্ষেত্রে ছিলেন স্বাধীনচেতা ও দৃঢ় প্রতিজ্ঞ।
তারা ঔপনিবেশিক আমলে নানা নিপীড়ন সহ্য করলেও স্বাধীনতার বাক্য উচ্চারণ করতে দ্বিধা করেননি। তিনিও তার পূর্বপুরুষদের মনোভাবটা আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে চান। এরকম সেরকম আমি পুরাটা বললাম, এবং তারপরে আলোচ্য কবিতায়ও এই যে দেখো উদ্দীপকের সঙ্গে কবিতার রিলেশনশিপ, পূর্বপুরুষদের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপন করে বক্তব্যকে এগিয়ে নিয়ে যান। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিহীন কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। এই জন্য আমরা বলতে পারি উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় প্রকাশিত ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের মুক্তির দৃপ্ত ঘোষণার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। 1+1+1 3 তুমি পেয়ে গেলা। কতটুকু লিখবা প্রয়োগমূলক? প্রয়োগমূলক তুমি লিখবা সর্বোচ্চ না, দেড় না, সর্বোচ্চ তুমি 1 পৃষ্ঠা লিখবা। এর চেয়ে বেশি এটা কোনোভাবেই লেখা যাবে না। উদ্দীপকে বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষের যে ইতিহাস তা মূলত আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সারাংশ, এটা বুঝাও। আচ্ছা, প্রথমে এক লাইনে তুমি উত্তরটা দিয়ে দিলা, মূল কথাটা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা উদ্দীপক উভয় ক্ষেত্রে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলা হয়েছে বিধায় এই মন্তব্যটা যথার্থ। আচ্ছা, তুমি বলে দিলা। এরপরে তুমি অনুধাবনমূলক অংশে যাচ্ছ যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় পরাধীনতার গ্লানি থেকে উত্তরণের জন্য বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস উঠে এসেছে। এই কবিতায় উচ্চারিত হয়েছে শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির ঘোষণা। বুঝলাম। কবিতার লেখনির মধ্য দিয়ে, লেখনি মানে কলম, তার কলমের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষদের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপন করেছেন। আমি পেয়ে গেলাম কত? আমি পেয়ে গেলাম আরো 1 নম্বর। ঠিক আছে, মানে আমি হচ্ছি এখন আমার জ্ঞানমূলক অংশ শেষ করলাম, অনুধাবনমূলক অংশ শেষ করলাম। এবারে আমি প্রয়োগমূলক অংশে যাব এবং উদ্দীপকের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। উদ্দীপকের বিশ্বম্ভর বাবু মনে করতেন তার পূর্বপুরুষেরা ছিলেন স্বাধীন চেতা ও দৃঢ় প্রতিজ্ঞ। তারা ঔপনিবেশিক আমলে নানা নিপীড়ন সহ্য করলেও স্বাধীনতার বাক্য উচ্চারণ করতে দ্বিধা করেন নাই। কবিতার কবির বর্ণিত ইতিহাসও মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলা ভূমিহীন। আচ্ছা ঠিক আছে, লিখলাম। 1 পেয়ে গেলাম। প্রয়োগমূলক শেষ। এবারে আমি আসবো কি উচ্চতর দক্ষতার অংশটাতে। উদ্দীপকে বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষের ইতিহাস মূলত আলোচ্য কবিতার বর্ণিত বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। উদ্দীপকের বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষেরা ঔপনিবেশিক শাসনামলে কৃতদাসে পরিণত হয়ে নানা অত্যাচার সহ্য করলেও স্বাধীনতার বাক্য উচ্চারণ করতে তারা দ্বিধান্বিত হয় নাই। তিনিও তাই তাদের মনোভাব আঁকড়ে ধরে সামনের দিকে আগাতে চান, সত্য প্রকাশ করতে চান। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়ও তাই কবি বলেন যে মুক্তির পূর্ব শর্ত হলো যুদ্ধ করা, আবার সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। এই অমোঘ সত্য, মানে এই সত্যটা কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। তাই বলা যায় উদ্দীপকে বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষেরা যে ইতিহাস তা মূলত আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সারাংশ। 1+1+1+1 আমার 4 মার্ক এভাবে চলে আসবে, এবং আমি এটা কতটুকুতে লিখবো? সর্বোচ্চ সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা। এর চেয়ে আমরা একটুও বেশি নিব না। যদি আমরা এর চেয়ে বেশি নেই তাহলে আমরা ভুল করে ফেললাম। এই হলো গিয়ে আমার বিস্তারিত। এবারে তোমরা অ্যান্সার করো। ধরো 1 যেহেতু 1 ডট অ্যান্সার যদি বি হয় লিখবা বি, এরকম। অ্যান্সার যদি 2 ডট অ্যান্সার সি হয় লিখবা সি, এরকম। তো আমি চ্যাটটা ওপেন করে দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। ওয়েট, অ্যান্সার করো। হ্যাঁ, এবার 1 বা 2 লিখবা, খালি অ্যান্সারটা দিবা না। 1 বা 2 এটা ফার্স্টে লিখে নিবা। জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, এটা দিয়ে বোঝানো হয়েছে যে যা ভালো কিছু বলা হয় সেই সবই কবিতা, ইতিবাচকতাই কবিতা। এটাই, এটার অ্যান্সার হচ্ছে সি, পলিমাটির। হ্যাঁ, পূর্বপুরুষের পিঠ রক্ত জবার মতো ক্ষত ছিল, এর কারণ কি? কারণ হলো কৃতদাস ছিলেন তারা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মা কিসের কথা বলতেন? 3 নম্বরটা অ্যান্সার করো। 2 নম্বরটা ঠিক আছে, 3 নম্বরটা অ্যান্সার করো। সহপাঠ কবে থেকে পড়াবো? পাবা, তোমরা সিলেবাস পাবা, চিন্তা নেই। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি মা কিসের কথা বলতেন? নদীর কথা বলতেন। এটা সরাসরি কবিতার লাইন। ঠিক আছে, তোমাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, কবিতা তোমার একদম মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। যদি হচ্ছে তুমি এটাকে ভালো মতো
অ্যান্সার করতে চাও অ্যাডমিশন টেস্টে, কবিতা মুখস্থ না করে তুমি জীবনেও ভালো মতো অ্যান্সার করতে পারবা না। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি? এটা হচ্ছে ডি, কবিতা। শত্রুরা মুক্ত মানুষের সাথে লড়াই করে না কেন? অরণ্য মানে হচ্ছে বন আর কি, বন জঙ্গল ওটা। হ্যাঁ, শত্রুরা মানুষের সাথে লজ্জা করে না, ভয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি খুব কাশি আসছে আমার, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। আমি আশা করি সব বুঝাতে পেরেছি। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করো। আর তোমাদের সঙ্গে ইনশাল্লাহ আমার শীঘ্রই দেখা হবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের গ্রুপে করো, আমি সর্বাত্মক চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেটার উত্তর দিয়ে দিতে। রসোপলব্ধি মানে হচ্ছে ওটা থেকে যেই রস বা যেই নির্যাসটা, ওইটার যে আনন্দটা, সেটাকে উপলব্ধি করা, এটাকে বলতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।